প্রায় 2 মাস পর আবার এলাম। আজকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ইতিহাসের আলোচনা করব। স্কিপ করে যাবেন না, দেখবেন অনেক তথ্য সম্বলিত বিষয়টা। সেটা হচ্ছে রেশম পথ। আপনারা জানেন ইতিহাসের একটা বিশেষ প্রাচীন ভারতের ইতিহাসে বা প্রাচীন যুগের ইতিহাসে রেশম পথ শব্দটা সঙ্গে আমরা অনেকে পরিচিত। তাহলে রেশম পথটা কি? আসলে একটা সময় প্রাচীন চীনে রেশম চাষ হতো। প্রায় কয়েক হাজার বছর ওরা এই রেশম উৎপাদন এবং রেশম বস্ত্র নির্মাণের যে পদ্ধতি সেটা ওরা ধরে রেখেছিল, এবং এশিয়া থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে, অর্থাৎ ভারত, আফগানিস্তান, চীন, এখানে আমরা রোমান সাম্রাজ্য, সবটা মিলেই এই চীনের একটা বিশেষ বাণিজ্য ছিল এই রেশম বস্ত্র বা রেশম শিল্পকে কেন্দ্র করে। তো এই জন্য ওই যে রেশমের বস্ত্র বা রেশমজাত উৎপাদিত পণ্য সামগ্রী যে বিক্রির জন্য তারা যে পথটা ব্যবহার করতেন, প্রায় 11,500 মাইল পথ এখানে চীনের সঙ্গে ভারত, আফগানিস্তান তথা আপনার রোমান সাম্রাজ্যের এখানে বিস্তৃত ছিল। তাইলে বুঝতেই পারছেন এই পথের গুরুত্বটা কত বেশি ছিল। তো এই রেশম পথ নিয়ে আজকে আমাদের আলোচনা। এখন দেখুন, এই যে রেশম বস্ত্রটা, রেশমের গুটি পোকার থেকে রেশম চাষ হয়, উৎপাদন হয়, এটা চীন সারা পৃথিবীর কাছে এটা গোপন রেখেছিল। তারা এই জিনিসটা প্রকাশ করতে দেয়নি। চীনের অর্থনৈতিক উন্নয়ন বা বিকাশে এই রেশম শিল্পটাই ছিল প্রধান তাদের মানে বাণিজ্যিক দ্রব্য। এবং আমরা লক্ষ্য করি যে এটাকে কেন্দ্র করে শুধু যে রেশম পথ দিয়ে শুধু রেশম চাষ হতো তাই না। আপনারা জানেন যে প্রাচীন ভারতের সঙ্গে যে চীন দেশের যে সাংস্কৃতিক বিনিময় ছিল, হিউয়েন সাং, ইসিং, এরকম অনেক বিখ্যাত চৈনিক পরিব্রাজক যারা ছিলেন, সেই পথ দিয়ে এরা এখানে আসতেন এবং বাণিজ্যের জন্য, সাংস্কৃতিক বিনিময়ের জন্য, ভাব বিনিময়ের জন্য, অর্থাৎ এই পথটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো এক সময় আমরা দেখি রোমান সম্রাট অগাস্টাস থেকে শুরু করে এরকম যারা ছিলেন তারা এই এই রেশম বস্ত্র খুব ব্যবহার করতেন। তাদের পর্দা, তাদের সেই রকম বালিশ, তাদের ওই রকম এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে এরা এগুলো খুব ব্যবহার করত। তো এক সময় কি হচ্ছে আপনারা জানেন, খুব মজার ব্যাপার হলো ভারতীয় সাধু সন্ন্যাসীরাও কিন্তু চীন দেশে যেত। তো এই চীন দেশ তো কিছুতেই এটাকে আর দিচ্ছে না, মানে বহির্বিশ্ব জানতে পারছে না এই চীনের কি করে এই উৎপাদিত সামগ্রীটাকে বাইরে নেওয়া যায়। তো এখান থেকে ভারতীয় সন্ন্যাসীদের মাধ্যমে বাঁশের চুঙে করে কীট পোকা আর কি, রেশম পোকা সেখানে নিয়ে আসা হয়েছিল এবং এটা ইউরোপে বিস্তার লাভ করে। পরে ইউরোপেও এই রেশমের চাষ শুরু হয়ে যায়। তো আমাদের দেশ থেকেও তো আপনার বিভিন্ন ধরনের মশলা জাতীয় দ্রব্য ওই রেশম পথ দিয়ে প্রাচীন চীনে যেত এবং এগুলো নিয়ে ভারতবর্ষের একটা দারুণ, তখন ভারতবর্ষ মানে বহির্বাণিজ্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, এই যে চীনের এবং ইউরোপের মধ্যে দিয়ে যে এবং এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে, যেমন জাপান, ভারত, এই সমস্ত দেশের সঙ্গে যে চীনের যোগাযোগ, আপনারা দেখবেন একটা মজার জিনিস হলো যে ওয়েদার, কোথাও টেম্পারেচার খুব হাই, আবার কোথাও টেম্পারেচার খুব লো। এই অবস্থায় জানেন তো, এই যে ব্যাকটেরিয়াতে একসময় পুঁজওয়ালা উট পাওয়া যেত, উট। এই উটগুলো এই যে দ্রব্য সামগ্রী আদান প্রদান ক্ষেত্রে, অর্থাৎ দীর্ঘ পথে জল না খেয়ে একমাত্র উটই চলাফেরা করতে পারে, এই উটটাইকেই বেশিরভাগ ক্ষেত্রে এই বাণিজ্যে ব্যবহার করা হতো। ফলে এই মানে বাণিজ্যটা তখন পাহাড়ি পথে বা মরুপথে বা ধরুন বন্ধুর যে রাস্তা, সেই পথ ধরে খুব দীর্ঘস্থায়ী এবং লাভজনক একটা স্থান দখল করেছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে রেশম পথকে কেন্দ্র করে যে প্রাচীন যুগে যে ইউরোপ তথা চীনের সঙ্গে এবং ভারতবর্ষের মধ্যে যে একটা বিরাট যোগাযোগের স্থল হিসাবে, মানে কেন্দ্র হিসাবে, মাধ্যম হিসাবে এই পথটা ব্যবহৃত হতো, এটা একটা অত্যন্ত দারুণ একটা জিনিস প্রাচীন যুগের। সেটাই আজকে আমি এই শর্ট ভিডিওতে উল্লেখ করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে যারা দেখেছেন।